ইউনিট 3 আরেকটি প্রবন্ধ, নাম কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা, লিখেছেন ডক্টর কাবেরী সাহা। আমাদের 25তম ক্লাসের আলোচ্য বিষয়। খুবই ইন্টারেস্টিং একটি প্রবন্ধ গ্রন্থ, ডক্টর কাবেরী সাহার লেখা, নাম কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা। পাঠ নির্বাচনের উদ্দেশ্য: সমস্ত জীবজগৎ বৃদ্ধি ও বিকাশ এক স্বতঃস্ফূর্ত অন্তহীন ধারা। সমস্ত জীবজগতের বৃদ্ধি, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, বাড়া, কোনো কিছু বেড়ে যাওয়া। আর বিকাশ, বিকাশ বলতে বোঝানো হচ্ছে পরিমাণগত ও গুণগত, পরিমাণগত ও গুণগত পরিবর্তন। অর্থাৎ বাড়া বলতে এখানে শুধু পরিমাণগত পরিবর্তন কি বলছে, পরিমাণগত পরিবর্তন কি বলছে। তাহলে সমস্ত জীবজগতের বৃদ্ধি ও বিকাশ এক স্বতঃস্ফূর্ত অন্তহীন ধারা। অন্তহীন মানে সীমাহীন, অসীম, সীমাহীন ধারা চলতেই থাকে। মানব জীবন এক ব্যতিক্রম নয়, মানব জীবনে এর ব্যতিক্রম নয়, মানব জীবনেরও এই সীমাহীন ধারাটা চলতে থাকে। একটি শিশু বেড়ে ওঠে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে। বাল্যকাল ও প্রাপ্তবয়স্কের মাঝের সময় হলো কৈশোরকালের সীমা। বাল্যকাল একদিকে এবং অন্যদিকে প্রাপ্তবয়স্ক, তার মাঝের কালটাকে বলা হচ্ছে কৈশোরকাল। ব্যক্তি জীবনে জটিলতাপূর্ণ কৈশোরকাল কথা চিন্তা করে এই পাঠটি পাঠ্যক্রমে নিবিষ্ট করা হয়েছে। তার ব্যক্তি জীবনে এই বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কের মাঝখানে থাকা কৈশোরকালের জটিলতাপূর্ণ অবস্থার কথা চিন্তা করে এই পাঠটি আমাদের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। লেখক পরিচিতি: ডক্টর কাবেরী সাহা। 1963 সালে শিলং শহরে তার জন্ম। লেখিকা বর্তমানে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক। কিছুদিন ডিফু সরকারি মহাবিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় পত্রিকায় তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। মূল পাঠ অবশ্যই মনোযোগ দিয়ে শোনো, ইম্পর্টেন্ট। মূল পাঠের বিষয়: কৈশোরকাল অর্থাৎ যৌবনকাল, অ্যাডোলেসেন্স, এই শব্দটি আসে, শব্দটি ল্যাটিন শব্দ অ্যাডোলেসিয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ যৌবনোত্তর কালের প্রথম স্তর। অর্থাৎ যৌবনোত্তর কালের প্রথম স্তরকে বলছে অ্যাডোলেসিয়ার, যেটি ল্যাটিন শব্দ। এটা শর্ট কোশ্চেন হিসাবে অনেকবার এসেছে, আসতেও পারে। একটি শিশু জন্মগ্রহণ করার পর বড় হয়ে ওঠে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে। প্রথম অবস্থায় শিশুটি অতি অসহায় ও অপরিণত অবস্থায় থাকে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি দেখব এই শিশু জন্মলগ্ন থেকেই অতি দ্রুত গতিতে বিকাশের পথে অগ্রসর হয়, অর্থাৎ পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হয়। জীবনব্যাপী চলা শিশুর বিকাশের ধারাকে রুশো 4টি স্তরে ভাগ করেছে। কে ভাগ করেছে? রুশো কয়টি ভাগে ভাগ করেছে? 4টি স্তরে ভাগ করেছে। প্রথম স্তরটি হলো শৈশবকাল। প্রথম স্তরটির নাম শৈশবকাল, জন্ম থেকে 5 বছর পর্যন্ত, দ্বিতীয়টি বলেছে বাল্যকাল, 5 বছর থেকে বলেছে 12 বছর পর্যন্ত। আর তৃতীয়টি বলেছে যৌবনকাল বা কৈশোরকাল। কৈশোরকাল, এটির সময়সীমা কত? 12 বছর থেকে 18 বছর পর্যন্ত। চতুর্থ স্তরটির নাম কি? যৌবনোত্তরকাল। যৌবনোত্তরকালের বয়স কত? 18 থেকে 18 বছরের পর সব সম্পূর্ণ বয়সটাকে যৌবনোত্তরকাল হিসেবে চিহ্নিত করেছে। তো এই 4টি স্তরকে বিভাজন করেছে রুশোর মতে। মানব জীবনকে 4টি স্তরে ভাগ করা হয়: শৈশবকাল জন্ম থেকে 5 বছর, বাল্যকাল 5 থেকে 12 বছর, যৌবনকাল বা কৈশোরকাল 12 থেকে 18 বছর, যৌবনোত্তরকাল 18 বছর এবং তারপরে সময়কাল।
এই কৈশোর হলো শিশু বিকাশের তৃতীয় স্তর। অবশ্যই আমরা তৃতীয় স্তরে তৃতীয় অবস্থাতে পেয়েছি। সহজ সুন্দর শৈশবকালের বিপরীতে একটি কিশোর এই সময় বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়। এই সময়টাতে কিশোর কিশোরীরা জটিলতার সম্মুখীন হয়। এই সময়ে তাদের আচরণ কখনো শিশুদের মতো, কখনো প্রাপ্তবয়স্কের মতো। অর্থাৎ এই সময় তাদের আচরণ কখনো শিশুদের মতো হয়ে যায়, কখনো প্রাপ্তবয়স্কের মতো হয়। সেই জন্য শিশুর জগৎ ও প্রাপ্তবয়স্কর জগতের সন্ধিক্ষণে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালও বলা হয়ে থাকে। এই যে চিত্রটা তুলে ধরেছে, এটা শিশুর জগৎ শৈশব, এটা প্রাপ্তবয়স্কের জগৎ, এটা যৌবনোত্তর কালে পড়ছে। এইখানে কখনো শিশুর মতো আচরণ করে, কখনো প্রাপ্তবয়স্কদের মধ্যে আচরণ করে। এই যে দুইটা অংশ, এই অংশটাই কৈশোরকালের জগৎ। এই যে কৈশোরকালের জগৎটা তৈরি হলো, এই দুই জগতের মাঝখানে থেকে যেন বৈপরীত্য সৃষ্টি করে, কন্ট্রাডিকশন তৈরি করে, হ্যাঁ, নিজেদের মধ্যে বিরুদ্ধতা তৈরি হয়। এই জন্য দুই জগতের মাঝখানে সন্ধি তৈরি করছে বলে একে বয়স সন্ধিকালও বলা হয়ে থাকে। কৈশোর জগতের শৈশবের কল্পনা এবং প্রাপ্তবয়স্কের বাস্তব উপলব্ধি দুই পরিলক্ষিত হয়। এই জন্য স্ট্যানলি হলের মতে এই সময়টি জীবনের জটিলতম এবং সংকটপূর্ণ সময়। কেন বলা হচ্ছে জীবনের জটিলতম এবং সংকটপূর্ণ সময়? কারণ কখনো কখনো শিশুদের মতো আচরণ করে, কখনো কখনো প্রাপ্তবয়স্কের মতো আচরণ করে। দুই জগতের মাঝখানে পড়ে একটা জটিলতা বা সংকট অবস্থা তৈরি হয় বলে একে সংকটপূর্ণ সময়ও বলা হয়ে থাকে। মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ কাল হিসাবে চিহ্নিত কৈশোর ও বয়ঃসন্ধিকালের বহু বৈশিষ্ট্য নানা স্তরে দেখা যায়। মনোবৈজ্ঞানিকেরা কৈশোরকালের যে সময়সীমা 11 বা 12 বছর থেকে 18 বা 19 বছর পর্যন্ত চিহ্নিত করেছেন। এরও ব্যতিক্রম দেখা যায়। কিভাবে ব্যতিক্রম দেখা যায়? মানে মনোবিজ্ঞানীরা 11-12 বছর থেকে 18-19 বছর পর্যন্ত সাধারণত সময়সীমাকে কৈশোরকাল বলে থাকেন, কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম দেখা যায়। কেন ব্যতিক্রম দেখা যায়? কখনো লিঙ্গভেদে, ব্যক্তিভেদে বা জলবায়ু তারতম্য অনুসারে এই ব্যতিক্রমগুলো দেখা যায়। উপরোক্ত কারণের ফলে ছেলেদের চাইতে মেয়েদের কৈশোরকাল আগে আসে। শীতের দেশের শিশুর থেকে গরম জলবায়ুর দেশের শিশুদের কৈশোর অবস্থা প্রাপ্তি আরো আগে ঘটে থাকে। এইভাবে বয়সের মধ্যে দিয়ে তারতম্য ঘটে। কিশোর কিশোরীদের উপযোগী শিক্ষা ব্যবস্থার কথা আলোচনা করার আগে তাদের সাধারণত পরিলক্ষিত হওয়া পরিবর্তনের বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই অবস্থায় জৈবিক, মানসিক, আবেগিক এবং সামাজিক ক্ষেত্রে পরিপক্কতার কথা বোঝায়। অর্থাৎ মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা কৈশোরকালের কথা বুঝি, তাহলে জানবো এই সময়টাতে জৈবিক, মানসিক, আবেগিক এবং সামাজিক ক্ষেত্রে যেন পরিপূর্ণতা তৈরি হয়। এই সময়সীমাটাতে, কোন সময়সীমাটাতে? সাধারণত 12 থেকে 18 বছর বয়সের সময়সীমাটাতে। কোন স্তর? কৈশোরকালের স্তর রয়েছে এখানে। এই অবস্থায় শারীরিক জৈবিক পরিবর্তনগুলি যেমন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, ঠিক সেভাবে মানসিক বা সামাজিক গুণগুলির বিকাশও পরিলক্ষিত হয় না। যেমন শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো চোখের সামনে দেখা যায় স্পষ্টভাবে, কিন্তু সেভাবে মানসিক এবং সামাজিক গুণগুলি বিকাশ সেভাবে পরিলক্ষিত হয় না। কৈশোরকালের বিকাশের বৈশিষ্ট্যের দিকগুলি সম্বন্ধে এমনকি অভিভাবকদেরও অবহিত হওয়া খুবই প্রয়োজন। সে বিষয়ে আমরা এখন জানব। শারীরিক বিকাশ মানে শরীরের দিক থেকে গুণগত এবং পরিমাণগত যে পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে জানব। কৈশোরকালে শারীরিক বিকাশ লক্ষণীয় বিষয়, চোখে দেখার মতো এই পরিবর্তনগুলো এখানে ঘটে। এই সময় শরীরের নানা ধরনের পরিবর্তন ঘটে। দেহের আকার, ওজন, দৈর্ঘ্য বৃদ্ধি, গলার স্বরের পরিবর্তনের সঙ্গে নারী পুরুষের দেহের গঠনের পার্থক্য দেখা যায়। একদম সহজ বিষয়। প্রজনন ক্ষমতার প্রাপ্তি কিশোরকালের এক বিশেষ বৈশিষ্ট্য। এই সমস্ত অভাবনীয় পরিবর্তন কিশোর কিশোরীদের মনে আত্মচেতনার ভাব জাগ্রত করে, যার ফলে
তাদের মনে অহেতুক লজ্জা, ভয় বা উৎকণ্ঠার সৃষ্টি হয়। বিপরীত লিঙ্গকামিতা কৈশোরকালের একটি প্রধান বৈশিষ্ট্য। বিপরীত লিঙ্গকামিতা এই বয়সটাতেই দেখা দেয়। ফ্রয়েডের মতে, সিগমুন্ড ফ্রয়েড, তিনি একজন মনোবিজ্ঞানী, মতে যৌন চেতনা বয়ঃসন্ধির মূল প্রেরণা। যৌন চেতনা বয়ঃসন্ধিকালেই অনেক প্রেরণা দেয়। আসলে এই সময় দেহের অন্তঃস্রাবী গ্রন্থিগুলির নিঃসরণ হয়, অর্থাৎ ভিতরেও পরিবর্তন দেখা দেয়। ফলে দেহের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলির পরিবর্তন দেখা যায়। জৈব রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তন এই সময়টাতেই দেখা দেয়। এই প্রক্রিয়ার ফলে কিশোর কিশোরী অফুরন্তর যৌবনের অধিকারী হয়ে ওঠে। অফুরন্তর কি হয়ে ওঠে? যৌবনের অধিকারী হয়ে ওঠে। এই সময় তাদের সুপথে পরিচালিত করতে পারলে কৈশোরকালে দেখা দেওয়া বহু সমস্যার হাত থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। অর্থাৎ শারীরিক বিকাশে শারীরিক যে দৈহিক পরিবর্তনগুলো হয়, তার পাশাপাশি ভিতরে থাকা যৌবনের অধিকারী হয়ে ওঠে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তনের মধ্যে দিয়ে, সেগুলো এই সময়টাতেই পরিবর্তন সাধিত হয়। এর ফলে কিশোর কিশোরীদের মনে অহেতুক লজ্জা, ভয়, উৎকণ্ঠার সৃষ্টি হয়। এর মাধ্যমে বিপথে চালিত হতে পারে তারা। সেই সময়টাতে যদি তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে চালিত করা যায়, তাহলে তারা সঠিকভাবে সফল হবে এবং বিভিন্ন অসুবিধা থেকে, সমস্যা থেকে পরিত্রাণ পাবে। বৌদ্ধিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিকাশ। বৌদ্ধিক বলতে বুদ্ধির পরিমাণগত ও গুণগত পরিবর্তন। শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে কৈশোর অবস্থায় দ্রুত মানসিক বিকাশ ঘটে। অবশ্যই শারীরিকগত পরিবর্তন যে সাধিত হয়, তার পাশাপাশি মানসিক বিকাশও ঘটে থাকে। মস্তিষ্কের গঠন প্রক্রিয়া পূর্ণতা পাওয়ার ফলে উচ্চস্তরীয় জ্ঞান, দক্ষতামূলক শিক্ষা লাভের জন্য তারা উপযুক্ত হয়ে ওঠে। বিমূর্ত চিন্তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই কালে কিশোর কিশোরীদের বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক শক্তির পূর্ণ বিকাশ ঘটে। মনে রাখতে হবে, বিমূর্ত, আগে মূর্ত চিন্তা ভাবনা হতো, যে মূর্ত চিন্তা ভাবনা তৈরি হয়ে থাকে। মূর্ত মানে হচ্ছে যা দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট, সেই অ্যাবস্ট্রাক্ট দেখে দেখে যে মানুষের চিন্তা ভাবনা করতে পারে, সেগুলোকে মূর্ত চিন্তা ভাবনা বলে। কিন্তু না দেখা, কল্পনায় অনুভব করা চিন্তা ভাবনাও এই সময়টাতেই করতে সক্ষম হয়। এটাকেই বলা হচ্ছে বিমূর্ত চিন্তা। বিমূর্ত চিন্তার পাশাপাশি বিশ্লেষণাত্মক কোনো ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করা, এই বিস্তারিত বর্ণনাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক চিন্তা। এবং সংশ্লেষণাত্মক অনেক বড় একটি ব্যাখ্যাকে তারা খুব সংক্ষেপে ব্যাখ্যা করতে পারে। সেই সংক্ষেপে ব্যাখ্যাটাকে বলা হচ্ছে সংশ্লেষণাত্মক ক্ষমতা। এই দুই ক্ষমতা পরিপূর্ণ বিকাশ ঘটে এই সময়। এর ফলে কি হয়? তাদের মধ্যে স্বাধীন ও মৌলিক চিন্তাধারার শক্তি অর্জন করতে পারে। তারা কি করতে পারে? স্বাধীন এবং মৌলিক চিন্তাধারা অর্জন করতে পারে। পরের বিকাশ হলো আবেগিক বিকাশ। আবেগগত, অর্থাৎ আবেগ অনুভূতির বিকাশ এই বয়সেই বেশি হয়ে থাকে। দেহের আকস্মিক পরিবর্তনের ফলে তাদের মনোজগতে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়। আবেগ প্রবণতার ফলে কিশোর কিশোরীরা অনেক সময় অতি আশাবাদী বা অতি নিরাশাবাদী হয়ে পড়ে। অনেকের মধ্যে একাকিত্বের ভাব লক্ষ্য করা যায়, অনেকের মধ্যে বিদ্রোহী মনোভাবাপন্ন হয়ে ওঠে। এই সময় উপযুক্ত প্রণালীবদ্ধ শিক্ষা দিতে না পারলে তারা বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে নানা ধরনের জটিল অবস্থার সম্মুখীন হয়। সমাজের প্রতি নেতিবাচক মনোভাব থেকে সৃষ্টি হয় অপরাধ প্রবণতা। সুস্থভাবে এই আবেগকে প্রশিক্ষিত করে সঠিক পথে পরিচালিত করতে না পারলে কিশোর কিশোরীরা সুস্থ সমাজ গঠনে যথেষ্ট সাহায্য করতে পারবে। মানে পরিচালিত করতে পারলে এই কিশোর কিশোরীরা সুস্থ সমাজ গঠনে যথেষ্ট সাহায্য করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে আবেগিক বিকাশের ক্ষেত্রে মনোজগতের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে
আশাবাদী এবং নিরাশাবাদী হয়ে পড়লে তাদেরকে একাকিত্বের বা বিদ্রোহীর ভাবাপন্ন থেকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব হবে। এই জন্য তাদের আবেগকে বুঝে সঠিক পথে পরিচালনা করার শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে তারা সমাজ গঠনে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে। পরবর্তী বিকাশ হলো সামাজিক বিকাশ, সমাজের সঙ্গে যুক্ত এই বিকাশ। কৈশোরকালে সামাজিক বিকাশ অতি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক সংঘবদ্ধতার সঙ্গে সঙ্গে সহমর্মিতার ভাব এই স্তরে প্রবলভাবে জেগে ওঠে। সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ভাব গড়ে ওঠার সঙ্গে সঙ্গে জন্ম হয় প্রতিযোগিতার ভাব। এর থেকে জন্ম নেয় কিশোর সংস্কৃতি নামে একটি উপসংস্কৃতিরও। অর্থাৎ কৈশোরকালে সামাজিক সংঘবদ্ধতা, বন্ধুত্বপূর্ণ সহমর্মিতার প্রবল একটি ভাব জন্মগ্রহণ করে, যে মনোভাবের মধ্যে দিয়ে তাদের একটা নিজস্ব সংস্কৃতি তৈরি হয়ে যায়। বাইরে তো একটি সংস্কৃতি থাকে, তাদের বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে একটা নিজস্ব সংস্কৃতি তৈরি হয়। এই যে নিজস্ব সংস্কৃতিটা তৈরি হয়, সেই সংস্কৃতিকে এখানে বলা হচ্ছে উপসংস্কৃতি। অর্থাৎ এক কথায় তাদের নিজস্ব চালচলন, পোশাক পরিচ্ছদ, বাগভঙ্গি, ধ্যান ধারণা, বিভিন্ন মতাদর্শের ক্ষেত্রে এই সংস্কৃতির যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। এই বয়সে যে কোনো আদর্শকে সামনে রেখে কোনো অনুষ্ঠানে বা সংঘের কাজ করে সমাজের স্বীকৃতি বা প্রশংসা লাভ করার চেষ্টা করে আত্মসন্তুষ্টি লাভ করে। এই সময় তারা অপসংস্কৃতির দিকে সহজেই ধাবমান হয়। সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে তাদের সচেতন ও সুশিক্ষিত করা না গেলে বিপদগামী হওয়ার ভয় থাকে। অর্থাৎ যেহেতু এই বয়সে একটা আদর্শকে কেন্দ্র করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আত্মসন্তুষ্টি বোধ করার চেষ্টা করে, যদি আদর্শটা সঠিক না হয়, সঠিক পথে তাহলে তারাও সঠিক পথে এগিয়ে যাবে না, তারাও বিপদগামী হয়ে পড়বে। অতএব এখানে উপযুক্ত শিক্ষার প্রয়োজন আছে। পরের বিকাশ নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ বলতে নীতি নৈতিকতার কথাই বলা হচ্ছে, যে কৈশোরকালে মানুষের মধ্যে ন্যায় অন্যায়, সত্য অসত্যের বিচার ক্ষমতা গড়ে ওঠে। এর ফলে নৈতিক ক্ষেত্রে কিছু পরিমাণ তার প্রভাব পড়ে। ধর্মের প্রতি, দর্শনের প্রতি বা জীবনের লক্ষ্য নির্ধারণের জিজ্ঞাসা জাগ্রত হওয়ার ফলে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক সময় প্রচলিত আদর্শ ত্যাগ করে নিজ বিবেচনা অনুসারে নৈতিকতা সমৃদ্ধ নতুন সমাজ গড়ার চেষ্টা করে। সামাজিক ও রাজনৈতিকভাবে সচেষ্ট হয়ে গড়ে ওঠে নিঃস্বার্থ মনোভাব। নৈতিকতার এই মনোভাব থেকে সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম বা বিশ্বপ্রেম আদি ভাবের জন্ম হয়। বিশ্বের বহু সামাজিক বিপ্লবে অংশগ্রহণকারী মানুষের অধিকাংশই কৈশোর শিক্ষার ক্ষেত্রে এই সমস্ত গুণাবলী লক্ষণীয়। কারণ বিকাশের অন্য স্তরে এই ধরনের মনোভাব সাময়িকভাবে দেখা যায় না। এই স্তরে জন্ম নেয় পরানুভূতি, অর্থাৎ নৈতিক বিকাশে ন্যায় নীতি, সত্য অসত্যের ক্ষমতা গড়ে ওঠে। তার মাধ্যমে যেন ধর্মের প্রতি, দর্শনের প্রতি, জীবনের লক্ষ্য নির্ধারণের জিজ্ঞাসা জাগ্রত হয়। এর ফলে যেন মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। মনে করা হয় যে এই আদর্শটা ঠিক না ওই আদর্শটা ঠিক, একে গ্রহণ করা সঠিক হবে না একে গ্রহণ করা সঠিক হবে। এর ফলে এদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব অনুসারে নতুন সমাজ গঠন করার একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে শুরু হয়ে যায়। এই জন্যই প্রত্যেকে মনে করে পরানুভূতি, অর্থাৎ অপরের প্রতি একটা অনুভূতি এই সৃষ্টি হয়ে থাকে এই কিশোর কিশোরীদের মধ্যে। কিশোর কিশোরীদের মধ্যে অর্থাৎ কৈশোরকালে 12 থেকে 18 বছর বয়সী কিশোরদের কিশোর কিশোরীদের মধ্যে আত্মনির্ভরতা, আত্মসম্মানবোধ ও নিজস্বতার একটা সংঘাত সৃষ্টি হয়। এই তিনটি হলো মুখ্য বৈশিষ্ট্য এই বয়সে। আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ এবং নিজস্ব সংঘাত সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা দেয়। কৈশোর অবস্থাতেই তারা হয়ে ওঠে আত্মনির্ভরশীল। অন্যের উপর নির্ভর না করে এই সময় নিজের শক্তি সামর্থ্যে আস্থা রেখে নিজের কাজ করতে পছন্দ করে। এই আত্মসম্মানবোধের প্রাবল্য কোনো ধরনের কটু সমালোচনা ছেলেমেয়েরা সহ্য করতে পারে না। বাধা নিষেধের সম্মুখীন হলে তারা বিদ্রোহী হয়ে ওঠে।
এই স্তরে নিজস্বতার সংঘাতে ভুগতে দেখা যায়। এই সংঘাত এদের মনে জেগে ওঠে বিপরীত ভাবাপন্ন অনুভূতির ফলে। কৈশোরকালে আদর্শবাদের সঙ্গে বাস্তবতার সংঘাত ঘটে এবং তার থেকে জন্ম হয় নিজস্বতার সংঘাত। অর্থাৎ কৈশোরকালে আদর্শবাদের সঙ্গে বাস্তবতার একটা সংঘাত ঘটে। অর্থাৎ যে আদর্শ নিয়ে তারা বড় হয়, সেই আদর্শটা যদি রিয়েল লাইফে না পায়, তাহলে তার সঙ্গে একটা আলাদা রকমের সংঘর্ষ বা সংঘাত তৈরি হয়, যার মাধ্যমে একটা নিজস্বতা তৈরি হয়। সমাজ গঠনে এই ধরনের সংঘাত তীব্র আলোড়ন সৃষ্টি করে। শক্তিশালী সংঘাতে সমাজের ভিত পরিবর্তন করে, তারা নতুন সমাজ গঠনে সাহায্য করে। বীর পূজার প্রবৃত্তি এই বয়সের একটি লক্ষণ বলা যেতে পারে। বীর পূজার প্রবৃত্তি, বীর 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 বা বীরত্বকে পূজা করা, শ্রদ্ধা করা এই বয়সের একটা অন্যতম লক্ষণ। যাকে ভালো লাগে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার প্রবণতা এই বয়সের ছেলে মেয়েদের মধ্যেই দেখা যায়। শারীরিক মানসিক বিকাশের বাইরেও আরো কিছু বৈশিষ্ট্য এই বয়সে দেখা যায়, যেমন দিবাস্বপ্ন বা অলীক কল্পনা করা। কাল্পনিক শক্তির অতিমাত্রা বিকাশের ফলে তারা কল্পনার মোহজালে আবদ্ধ হয়ে বাস্তব জগৎ থেকে সরে গিয়ে অবাস্তবের জগতে ভেসে বেড়ায়। তারা অনেক দিবাস্বপ্ন, ডে ড্রিম দেখতে ভালোবাসে। তার সৃষ্টিশীল কর্মের জন্য কল্পনারও প্রয়োজন আছে। এই অবস্থায় অনেকের মনে ভ্রমণ ও দুঃসাহসিক কর্মের স্পৃহাও জেগে ওঠে। আবার অনেকে বাড়ির অজ্ঞাতে অজানার উদ্দেশ্যে দেওয়া পাড়ি দেওয়ারও দৃষ্টান্ত দেখা যায়। অর্থাৎ বাড়ি ছেড়ে পালিয়ে যায়, এই বয়সেই সাধারণত বেশি করে দেখা যায়। কৈশোরকালের পরিবর্তন ও বৈশিষ্ট্যগুলো আলোচনা থেকে বলা যায়, এই সময়টাকে জীবনের জটিলতম সময় বলে চিহ্নিত করা যুক্তিসঙ্গত। অর্থাৎ কৈশোরকালের যে পরিবর্তন এবং বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম, জানলাম, তার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে এই বয়সে সবচেয়ে বেশি জটিলতম এবং সংকটপূর্ণ অবস্থা তৈরি হয়। কৈশোরকালের উপযোগী শিক্ষা, যদি উপযুক্ত শিক্ষা এই বয়সে দেওয়া যায়, তবেই এই সংকট এবং জটিলতা থেকে মুক্ত হওয়া সম্ভব হয়। এই সময়সীমার ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য 1952-53 সালে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে 3টি বিষয়ে গুরুত্ব দিয়েছিল। মাধ্যমিক শিক্ষা একটি কমিশন, মুদালিয়ারের নেতৃত্বে তৈরি হয়েছিল মাধ্যমিক কমিশন। সেগুলো হলো দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক সমস্যার পটভূমিতে বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা, ধর্মনিরপেক্ষ দেশের সুনাগরিক হিসাবে প্রয়োজনীয় গুণাবলী আয়ত্ত করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করা, জাতীয় সংহতির বিকাশ সাধন করা, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে কৈশোরকালের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 1952-53 সালে সেটি রিকমেন্ড করা হয়েছে। ভারত সরকার ঘোষিত রাষ্ট্রনীতি 1986 সালে মাধ্যমিক শিক্ষাকে নতুন করে আবার ঢেলে সাজানো হয়েছে। সেখানে সুপারিশ করা হয়েছে দুটো বিষয়কে, একটি মাধ্যমিক শিক্ষা স্তর, একটি উপযুক্ত স্তর, যেখানে ছেলে মেয়েদের কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে উপযোগিতা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান প্রদান করা সম্ভব, যার ফলে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিভাগ বেছে নেবে। অর্থাৎ এখানে কলা, বিজ্ঞান, বাণিজ্য এই সব বিভাগের কথা বলা হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে, দ্বিতীয় রিকমেন্ডেশনে বলা হয়েছে যে এই স্তরে ছাত্রছাত্রীদের দেশের ইতিহাস, সংস্কৃতি, জাতীয় সংহতি, দেশের প্রতি দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন করা যেতে পারে। অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েদেরকে ইতিহাস, দেশের ইতিহাস, সংস্কৃতি, জাতীয় সংহতি, দেশের প্রতি দায়িত্ব, কর্তব্য, অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হবে। রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করবার জন্য ব্যবস্থা করে দেশের জনশক্তিকে অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করতে বলা হয়েছে। এছাড়াও আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা আয়োগ 1996, আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা আয়োগ 1996 মাধ্যমিক শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করা হয়েছে, ক্রসরোড অফ লাইফ বলা হয়েছে। কারণ এই স্তরেই ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান কৌশল আয়ত্ত করে
নিজ নিজ যোগ্যতা বা রুচি অনুযায়ী জীবনের পথে অগ্রসর হতে পারে। কেননা শিক্ষাই হলো সমাজ পরিবর্তন করার একমাত্র শক্তিশালী মাধ্যম। এই শিক্ষাই হলো সমাজ পরিবর্তন করার একটি শক্তিশালী মাধ্যম। এই কারণে এই দুটি বিষয়কে রেকমেন্ড করা হয়েছে, যাতে শিক্ষার ছেলেমেয়েরা, এই বয়সের ছেলেমেয়েরা সহজে গ্রহণ করে নতুন দিশা তৈরি করতে পারে। এক কথায় বলা চলে, মাধ্যমিক শিক্ষা স্তর সাধারণ শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে। এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আছে, যাতে সবকিছু ভালোভাবে বুঝে পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করবে। এই স্তরে কোনো ধরনের বিশেষীকরণ বা স্পেশালাইজেশন পাঠ্যক্রম নেই। সেই জন্য নানা ধরনের সহপাঠ্যক্রমিক বিষয়গুলির মধ্যে দিয়ে কিশোর কিশোরীদের পূর্ণাঙ্গ বিকাশ, অর্থাৎ শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক, নৈতিক, আবেগিক, সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো সম্ভব হবে। এই সময় কৈশোর মনে সৃষ্টি হওয়া আলোড়নের পরিপ্রেক্ষিতে নানা ধরনের চাহিদার উদ্ভব হয়। তাই এই আয়োগ বিভিন্ন চাহিদা পূরণের জন্য শিক্ষানুষ্ঠানের বিভিন্নতা, অপর্যাপ্ত ঐচ্ছিক বিষয়ের অন্তর্ভুক্তি, বিদ্যালয় ও পরিবারের মধ্যে যোগসূত্র, বিদ্যালয় ও বৃহত্তর সমাজ জীবনের সঙ্গে সম্পর্ক স্থাপন ইত্যাদিতে গুরুত্ব দেয়। সুপরিকল্পিত মাধ্যমিক শিক্ষা পদ্ধতি কৈশোরের বিভিন্নমুখী চাহিদাগুলি পূরণ করতে সফল হতে পারে। সহপাঠক্রমিক অর্থাৎ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সে বিষয়ে সমানভাবে গুরুত্ব দেওয়া অতি প্রয়োজন। এক্ষেত্রে রাষ্ট্রীয় শিক্ষা গবেষণা, আমরা দেখেছি রাষ্ট্রীয় শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ পরিষদে প্রস্তুত করা জাতীয় পাঠ্যক্রমের ধারা যে 2005 সালে গঠন করা হয়েছে, সেই পরামর্শগুলি বিশেষভাবে প্রযোজ্য, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক করা হয়েছে 2005 সালে। সেখানকার দেওয়া কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকেই গুরুত্ব দিতে হবে। ওকে, বেশ।